তারেক রহমান সরকার আসবার পর থেকেই ভারত সরকার সম্পর্ক উন্নয়নের বিষয়ে একটা ভীষণ উদ্যোগী ভূমিকা নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর হওয়ার আগেই দুদেশের সম্পর্কটা এক রকমের এমন পর্যায়ে পৌঁছেছে যে খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান আর ভারত সফরে যাবেন কিনা তা নিয়েই একটা সন্দেহ দেখা দিয়েছে। কেন এতটা উষ্ণতা দেখানোর পরেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও ভারত সরকারের সম্পর্কটা শেষ পর্যন্ত জমে উঠতে পারলো না? কেন দুদেশের সম্পর্কটা এই জায়গায় গিয়ে দাঁড়ালো? সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাই। পিনাক রঞ্জন চক্রবর্তী, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বইও লিখেছেন এবং খুব স্পর্শকাতর একটা সময়ে আপনি বাংলাদেশে ছিলেন। মানে 2007 সালের 11 সরকার এলো, সে সময়ে আপনি গেলেন, তারপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর 2010-এর দিকে আপনার বাংলাদেশে দায়িত্ব শেষ হলো। মানে সম্পর্কটা এরকম জায়গায় গেল কি করে? ভারত সরকার যে তারেক রহমান দেশে ফেরার পর থেকেই একটা ভীষণ উচ্ছ্বাস দেখাচ্ছিলেন, তো মানে খালেদা জিয়ার মৃত্যুর পর যেমন আহ তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন সে খবর আসার পরপরই প্রধানমন্ত্রী মোদির ফোন, এক্স স্যান্ডেলে বার্তা, মানে এমন একটা সম্পর্ক থেকে সম্পর্কটা একদম শেখ হাসিনাকে না ফেরালে ভারত যাব না জায়গায় গেল কি করে? মানে দরজার আড়ালে কোনো আলাপ হচ্ছিল না, সব আলাপই একদম মুখের সামনেই হচ্ছিল তাহলে। না, ভারত চিরকালই বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক চেয়েছে। আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন তখন দেখবেন যে যে সরকারই থাকুক ঢাকায়, ভারত তাদের সাথে কাজ করেছে। মানে হয়তো অতটা কমফর্ট লেভেল হয়তো ছিল না, বাট কিন্তু কাজ করেছে। মিলিটারি ডিক্টেটর, কেয়ারটেকার গভর্নমেন্ট, সবার সাথেই কাজ হয়েছে। তো সেই সূত্রেই আমি মনে করি ভারত সরকার মানে মেসেজেস যেটা সিগন্যালিং করেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, আমরা ওয়েলকাম করেছি, কংগ্রাচুলেট করেছি, আর আমরা পারস্পরিক সম্বন্ধ যেটা সেটাকে আগে নিয়ে যেতে চাই, এটাই সিগন্যাল দেওয়া হয়েছে। কিন্তু এখন ঢাকায় কিরকম মানে আলোচনা হয়েছে, কিংবা মানে কি কারণে ওটাকে এখন একটা হাসিনার ওটাকে একটা কন্ডিশন বানিয়ে দিল যে ওনাকে এক্সট্রাডাইট করা হবে, সে তারেক রহমান আসবেন না, এই হলো মানে এখনকার সিচুয়েশন। তো এক্সট্রাডিশনের ব্যাপারে তো অনেক কিছুই মানে বলা যায়, কিন্তু ওটা অত সহজ নয় যে বললেই যেন হয়ে যাবে, এটা সহজ নয়। একটা প্রক্রিয়া হয়, একটা লিগাল লিগাল প্রসিজার্স আছে, অনেক কিছু আছে। যারা এক্সট্রাডিশন নিয়ে জানে, এরকম লেখালেখিও হয়েছে অনেক কিছু। তো যারা জানে তারা জানে যে ওটা শুধু চাইলেই এক্সট্রাডিশন যদি হয়ে যেত, তাহলে আমাদের যত সব পলাতক ইউকে আর ইউএসএ তে আছে তাদের আমরা ফিরে পেতাম, কিন্তু সেটা হয় না। আমাদেরও কেস করতে হচ্ছে ওখানে, একটা লিগাল প্রসিজারের মাধ্যমে, যে প্রসিজারটা অ্যাডপ্ট করে চেষ্টা করা হয়। তো এই হলো এক্সট্রাডিশনের ব্যাপারে, এইটা হলো একটা সমস্যা, যে এটা ওভারনাইট হয় না। তার মানে ওটাকে কন্ডিশন করা কি, ওটা কি বাংলাদেশের একটা মানে ফরেন পলিসি ইনিশিয়েটিভ না ডোমেস্টিক প্রেশার? আমি মনে করি এটা প্রাইমারিলি ডোমেস্টিক ইস্যু, যে ওনার ওপর নিশ্চয়ই চাপ আছে। আর কারা চাপ দিচ্ছে সেটাও আমরা হয়তো সবাই জানি, যে যারা ভারত বিরোধী কিংবা পাকিস্তান পন্থী, এরাই হয়তো চাপ দিচ্ছে যে আপনি যাবেন না। আহ, কিন্তু আমি মনে করি যে এতে লাভ কার হচ্ছে? ওই দুদেশেরই লাভ হবে না? মানে আফটার অল মিলেমিশে তো থাকতেই হবে কোনো যাই হোক ডোমেস্টিক সিচুয়েশনে। তো আমি মনে করি এটা একটা মানে সিচুয়েশন যেখানে চিন্তা করা দরকার যে এরকম কন্ডিশন রেখে না যাওয়া। তারপর অনেক কিছু আমাদের করণীয় আছে, গঙ্গা চুক্তি ও নবায়ন আছে,
অনেক কিছু আছে, শুধু তাই কিন্তু নয়। ভারত আর কি করবে? মানে ভারতের তো এখন একমাত্র শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া ছাড়া, কারণ দেখেন নতুন যে হাই কমিশনার গেছেন দীনেশ ত্রিবেদী, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন, করেই তিনি প্লেনে উঠলেন, উঠে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন, একদম ওয়ান টু ওয়ান বৈঠকের ছবি ছাপা হলো। মানে তার মানে বোঝা গেল যে মাঝখানে দীনেশ ত্রিবেদী আর এইদিকে তারেক রহমান, এইদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং একটা দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে 21শে আগস্ট থেকে 26শে আগস্টের মধ্যে। এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম শর্ত দিয়ে দেওয়া হলো। এখন মানে ভারত যে খুবই আগ্রহী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিতে, সেটা তো স্পষ্ট, কারণ ভারতের হাইকমিশনার সোজা গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন। মানে এখন ভারত আর কি করবে? শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া বাংলাদেশের সঙ্গে তার মানে আর সম্পর্ক এগুবে না? ব্যাপারটা কি এমন একটা স্থবিরতার জায়গায় গেছে? আলোচনা তো চলছিল, মানে ভিজিট, একটা অফিসিয়াল ভিজিটের আলোচনা তো চলছিল, এটা তো সবাই জানে। কিন্তু হঠাৎ করে এটা হলো, তো ওরা অজুহাত যেটা দেখানো হয়েছে সেটা হলো যে শেখ হাসিনা ভারতে একটা কি প্রেস কনফারেন্স করেছে, তাই জন্যে মানে আমরা যাব না। আমার মনে হয় ওটা একটা এক্সকিউজ। আহ, দু দেশেরই স্বার্থ, যেটা লোকেদের স্বার্থ কিংবা পুরো দেশের স্বার্থ, ওটা কি একজনের ওপর নির্ভর করে না? আমি মনে করি না। এরকম হয়ে থাকে, এক্সাইলে যাওয়া লিডাররা চলে যাওয়া। উনি তারেক রহমান সাহেব তো নিজেও এক্সাইলে ছিলেন। কত বছর, 17 বছর। তার হাসিনাও আগে এক্সাইলে ছিল ইন্ডিয়াতে, যখন 75-এ সব হত্যাকাণ্ড হয়েছিল, ওরা পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছিল, উনিও তখন ভারতে এক্সাইলে ছিলেন। তারপরে 81-এ ফিরে যান, যখন ডেমোক্রেটিক প্রসেস আবার আরম্ভ হয়। তো ভারত শেখ হাসিনাকে মানে না তো করেনি যে আমরা এক্সট্রাডাইট করব না। তবে ভারত বলছে এটা একটা লিগ্যাল প্রক্রিয়া, আপনারাও এটা ফলো করুন। তার মধ্যে একটা শর্ত থাকে যে, আর যখন শেখ হাসিনা ভারতে এসেছিল, আমি দুটো পয়েন্ট এখানে বলবো। আমরা তো শেখ হাসিনাকে ডাকিনি, তো বাংলাদেশের আর্মি তাকে তুলে এনে এখানে বলে বসিয়ে দিয়ে গেল, আর আমাদের বলে গেল যে ওনার লাইফের ডেঞ্জার আছে, ওনাকে সিকিউরিটির জন্য আমরা এখানে রেখে যাচ্ছি। এটা ফ্যাক্ট, এটা ভুলে যাওয়ার দরকার নেই, এটা ফ্যাক্ট। তারপর 6 মাস লাগলো তাকে ওই কোর্টে, যেটা ইন্টারন্যাশনাল কোর্ট, তাকে মানে কনভিক্ট করা, তারপর মৃত্যুদণ্ড দেওয়া ইত্যাদি। প্রত্যর্পণের একটা কন্ডিশন থাকে যে আপনারা যে কনভিকশন করলেন, সেই লিগাল প্রসেসের কাগজপত্র কিন্তু সাবমিট করতে হয়। কিন্তু একটা কাগজও এখনো দেয়নি ঢাকা থেকে। তো কি করবে ভারত? ভারত তো নিজের প্রসেস আছে, ট্রিটি আছে তো, আর একটা ইন্টারন্যাশনাল প্রসিজার আছে, একটা ইন্টারন্যাশনাল কাস্টমারি ল আছে, যেটা ফলো করতে হয়। তো আমি মনে করি এক্সট্রাডিশন তো হচ্ছে না এত তাড়াতাড়ি। এখন ইট ইজ আপ টু ঢাকা, তারা এটা কেন এই পজিশনটা নিচ্ছে। তাদের কি মনে হচ্ছে এটা নিলে দেশের উন্নতি হবে, দেশের ভারতের সাথে সম্পর্ক বেটার হবে, না তারা চায় যে ভারতের সম্পর্কর সাথে দে আর নট কনসার্ন, এইটা কন্ডিশন দিয়ে দিল যাতে ভিজিটটা যেন না হয়। কিংবা তারা মোর কনসার্ন অ্যাবাউট ডোমেস্টিক প্রেশার এন্ড লবিজ, যেটা আমি আগে বলেছি, যারা অ্যান্টি ইন্ডিয়ান কিংবা পাকিস্তানপন্থীরা যারা আছে, আহ, তারা হয়তো প্রেশার দিচ্ছে যে এটা আপনি যাবেন না, কেন তারা চায় না ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক, তারা চায় না। তো এখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে এটা ডিসাইড করতে হবে। ওনারা হয়তো এটা একটা ডাইলেমা, তবে দেখা যাক কি হয়, আলটিমেটলি কি হয়। তবে না আসলেও মানে সম্পর্ক চলবে, তবে একটা লো লেভেলে চলবে, সবই হবে, কথাবার্তা হবে অফিসিয়াল। তবে ওনার একটা, এটা একটা আপনি ভালো। ভারতের একেবারে শীর্ষস্থানীয় কূটনৈতিক সব পদে আপনি কাজ করেছেন। মানে কূটনীতিটা তো শুধু মানে যেটা আমরা সামনে দেখি, যে দীনেশ ত্রিবেদী
তারেক রহমান বৈঠক, দীনেশ ত্রিবেদী মোদি বৈঠক, শুধু তো সেই জায়গায় চলে না, আরো নানা স্তরে চলে। কিন্তু ইউনূস সরকারের সময়ে আমরা শুনলাম আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু সংবাদ মাধ্যমকেই বলেছিলেন যে ভারতের সঙ্গে আলোচনার কোনো চ্যানেল নাই, ওনারা চেষ্টা করছেন চ্যানেল খোলার। এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি হয়েছিলেন তৌহিদ হোসেন, উনি কদিন আগে সাক্ষাৎকার দিয়ে প্রথম আলো পত্রিকায় বললেন যে তারা অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু মানে ভারতের সাথে যোগাযোগটা আসলে স্থাপন করে উঠতে পারেন নাই আহ, ইউনূস সাহেবের সময়ে। কারণ ভারত তো স্পষ্টতই বলছিল যে নির্বাচিত সরকার এলে একটা সম্পর্ক গড়বে। এই যে তারেক রহমানের দেশে ফেরা, মানে তার মানে যেদিন ঘোষণা এলো তার এক সপ্তাহ আগেও উনি বললেন উনার দেশে ফেরাটা ওনার উপর নয়, কিন্তু তারপরে উনি দেশে ফিরলেন, বিরাট সম্বর্ধনা পেলেন। এবং তার দেশে ফেরার পরে ভারতেরও যে মানে এক রকমের উচ্ছ্বাস, আহ এক রকমের স্বাগত জানানো, তাতে আপনার কি মনে হয়? মানে দলগুলোর সঙ্গে তো নিশ্চয়ই দরজার অন্তরালেও বড় দেশগুলো আলাপ করে। ভারত তো নাকি বাংলাদেশের রাজনীতিতে ভীষণ সক্রিয়। বিএনপি এলো, নির্বাসন থেকে তারেক রহমান এলেন লন্ডনে, ঢাকায়, তার সঙ্গে কোনো আলাপ হলো না যে ভারতের সঙ্গে সম্পর্কটাকে উনি কিভাবে দেখেন? তো হয়েছে, আমি নিজে জানি দিল্লিতে তারেক রহমান সাহেবের রিপ্রেজেন্টেটিভরা, বিএনপি লিডাররা আসা যাওয়া করতেন। আমিও তাদের সাথে মানে বসেছি, কথা বলেছি। আমার তো এটা মনে হয় না যে তারা, তখন আমাদের কোনো ইন্ডিকেশন আমরা পাইনি, তবে আমরা তখন সরকারে নেই, ওরা একটা থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে আমরা দেখা সাক্ষাৎ করেছিলাম। তারা তো বলেছিল যে তারা ভালো সম্পর্ক চায়, তারা চায় একটা ইলেকশন হোক, যাতে এটা মানে তারা সেটাতে পার্টিসিপেট করতে চায়, মানে সুস্থ একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যেটা বিষয়ে অনেক কোয়েশ্চেন ছিল যে হাসিনা সেটা হতে দেয়নি। এসব ছিল, অনেক কিছু কথাই হয়েছে তাদের সাথে। আহ, তারা এসছিল, তাদের মধ্যে একজন, সে এখন সরকারে বোধহয় অ্যাডভাইজার, তিনিও আসতেন লন্ডন থেকে। তো আমি এগুলো তো মানে একটা ব্যাকগ্রাউন্ড আমি জানি। তবে কোনোদিনই আমাদের মনে হয়নি যে তারা, তবে তারপর যা হলো, মানে শেখ হাসিনা চলে এলো, ওগুলো অফকোর্স তারপরের ডেভেলপমেন্টস, ওগুলো ন্যাচারালি একটা এফেক্ট তো করবেই মানে বায়োল্যাটারাল রিলেশনস। তো আমি মনে করি যে এখন দেশের স্বার্থটা আগে রেখে মানে ভাবা উচিত। শুধু একটা কন্ডিশন লাগিয়ে দিলাম, তারপরে কি সম্পর্ক তো আর বন্ধ হয়ে যাবে না? লোকজন আসা যাওয়া করবে, সবই হচ্ছে, ট্রেডও হচ্ছে, কানেক্টিভিটিটাও আছে, ওগুলোকে চালু করা হচ্ছে। তো এগুলো চলবে। কিন্তু যা হয় উপর পর্যায়ে না গেলে নিচের পর্যায়ে তখন একটা সিগন্যাল পায় যে ইন্ডিয়ার সাথে এখন ঠিক আছে, বেশি মানে মেলামেশা করা ঠিক হবে না। কেন ওপরে তাদের একটা মত গ্রো করেছে যে যে ইন্ডিয়াকে এখন একটু দূরে রাখাই বেটার। না, এতে অফকোর্স কারা খুশি হবে সেটাও দেখতে হবে। আহ, পাকিস্তান তো নিশ্চয়ই খুবই খুশি হবে এটা হলে, সেটা তো বলার দরকার নেই। কেন তাদের তো এক মানে ওয়ান পয়েন্ট এজেন্ডা, ইন্ডিয়াকে কিভাবে মানে হার্ম করা কিংবা কোণঠাসা করা, দ্যাট ইজ দেয়ার এজেন্ডা, সেটা ওদের ফরেন পলিসি একটা স্তম্ভ, মানে মানে যেটা সবাই জানে। আর কারা কারা খুশি হবে আমি আর নাম নিচ্ছি না, তবে এটাও একটা প্রশ্ন থাকবে। আর বাংলাদেশ কিভাবে আগে এগিয়ে যেতে চায় সেটাও দেখা যাবে। ইন্ডিয়া চেষ্টা করবে মানে ভালো সম্পর্ক রাখার, আমি তাতে। ভারতের তো বিপদ, মানে স্বীকার করিয়া, মানে স্বীকার মানে সরাসরি বলা হোক বা না হোক, ভারতের বিপদ না। ভারতের ইস্টার্ন ফ্রন্টে আরেকটা, যদি আপনি এত কনফিডেন্সের সঙ্গে বলছেন যে পাকিস্তান পন্থীদের মদদে প্রধানমন্ত্রী তারেক রহমান এরকম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন, পাকিস্তান খুব খুশি হবে, মানে এরকম একটা পাকিস্তান পন্থার বিকাশ যদি সীমান্তের ওপারে হয়, ভারতের জন্য তো একটা বিপদের কথা। খুবই মানে এই বৈরী মানে প্রতিবেশী বিপদ বলেই কি একেবারে প্রধানমন্ত্রী মোদী দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করলেন তবু সফরটা ঘটাতে পারলেন না? দেখুন, আমি তো মনে করি না যে বাংলাদেশ আরেকটা পাকিস্তান হয়ে যাবে, এটা আমি মনে করি না। তবে ওখানে যারা অ্যাক্টিভিটিস চালাচ্ছে, আপনি জানেন একটা রিসেন্ট ইউএন রিপোর্টও বেরিয়েছে যেখানে
বলা হচ্ছে যে আল কায়দা নাকি আবার ওখানে খুব সক্রিয় হয়েছে। ডিনাই করেছে বাংলাদেশ গভর্নমেন্ট, কিন্তু ইউএন রিপোর্টে আছে, অনেক কিছু আছে। আর তারপর আমরা জানি অনেক টেরোরিস্ট আর সব সব এরকম যারা টেরোরিজম করেছে আগে, কিংবা যারা এই ধরনের চিন্তাধারার লোক, আল কায়দা ইত্যাদি, তারা সব জেল থেকে পালিয়ে গেছে, তাদের হাতে অস্ত্র আছে, তারা অস্ত্র লুট করেছে। তো এইগুলো তো একটা চিন্তার ব্যাপার, আমাদের শুধু নয়, বাংলাদেশের তো নিজেরও চিন্তা করতে হবে তারা যে কি করবে ভেতরে। আমাদের এখানে আসলে তো সেটা আমরা দেখে নেব, মানে কি করবে তারা, আমরা আমাদের মানে যা রিসোর্সেস আছে কিংবা টুলস আছে, উই উইল ইউজ দ্যাম against these people, that is for sure. তো ভারত তাই জন্য একটু ন্যাচারালি এই ব্যাপারে একটু সিকিউরিটির ব্যাপারটা একটু ন্যাচারালি একটু বেশি ওয়ারিড, ইন দ্য সেন্স দ্যাট ওইখান থেকে যদি, কারণ একটা এক্সপিরিয়েন্স তো আমাদের আছে না, গুলফার ঘাঁটি ছিল, 10 ট্রাক অস্ত্র এসেছিল, এগুলো তো একটা একটা হিস্ট্রি আছে, তো এটাকে তো ভুলে যেতে পারবো না আমরা। তো তাই জন্যই আমরা ন্যাচারালি একটা নজর তো রাখবো, মনিটরও করা হবে। আর সেটা আমরা অ্যাকচুয়ালি দেখবো যে ওখানে এসব আহ, মানে কাজ যেন আর আরম্ভ হচ্ছে কি না হচ্ছে, কিভাবে হচ্ছে, তো এগুলো ন্যাচারালি আমাদের দেখতে হবে। তো আমাদের নিজেদের সিকিউরিটির জন্য আমরা ন্যাচারালি কাউন্টার মেজার্স আমাদের নিতে হবে। আপনি মানে 17 বছর নির্বাসনে থাকবার প্রসঙ্গটা আনছিলেন তারেক রহমানেরও। মানে তারেক রহমানের যখন নির্বাসনে যাওয়ার সুযোগ হলো, মানে চিকিৎসার জন্য তিনি যে দেশের বাইরে যেতে পারলেন জামিন নিয়ে, সেটার মানে একটা বড় ধরনের দর কষাকষি হয়েছিল সে সময়কার যে মার্কিন রাষ্ট্রদূত, তার যেসব তার বার্তা পাঠানো সেসব মানে উইকিলিক্সে ফাঁস হয়েছে। সেসব জায়গায় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসের মানে কেন্দ্র বলে মনে করছেন, মানে সন্ত্রাসের কেন্দ্রীয় চরিত্র মনে করছেন, দুর্নীতির কেন্দ্রীয় চরিত্র মনে করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে তাকে ঢুকতে না দেওয়া হয় সেসব কথা লিখছেন, এবং লিখছেন যে সেনাবাহিনীর সঙ্গে একটা খালেদা জিয়ার বড় ধরনের দর কষাকষি এসবের মাধ্যমে উনি জামিন পেয়েছেন। এবং তখন আমরা জানি যে মানে রাষ্ট্রদূতেরাও বড় ধরনের ভূমিকা একরকমের পালন করেছিলেন, যে তারেক রহমানকে আসলে চিকিৎসার জন্য যেতে দিয়ে অনেকে বলেন যে একটা মুচলেকা দিয়ে যে তিনি আর রাজনীতিতে জড়িত থাকবেন না, দিয়ে তিনি যাতে মানে বাংলাদেশে যাতে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, আর ওই যে -2 ফর্মুলা সেটা থেকে যাতে বাংলাদেশকে আবার সরিয়ে আনা যায়, মানে যেটা বিদেশিরাই চেষ্টা করেছিল সেটা থেকে আবার সরে আসা। তারেক রহমান যে দেশে ফিরলেন আবার, সেটা কি আপনার মনে হয় যে আসলে অন্যান্য সেসব সক্রিয় দেশের একরকমের সমর্থন ছাড়া সম্ভব হয়েছে? ভারতের সমর্থন ছাড়া সম্ভব হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া সম্ভব হয়েছে? মানে কূটনৈতিক ভাষায়ও যদি আপনি তার উত্তর দিতেন আমাকে। দেখুন, লন্ডনে যখন উনি ছিলেন তখন ওখানে অনেক আলোচনা হতেন। প্রফেসর ইউনূসও ওখানে গিয়ে ওনার সাথে আলোচনা করেছেন। ন্যাচারালি এটা তো কোয়াইট অবভিয়াস যে একটা ডিল হয়েছিল, কেন ইলেকশনটা করানোর ব্যাপার ছিল। আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে, সেটা একটা প্রশ্ন ছিল। তারপর তারপর আরেকটাও বোধহয় ইস্যু ছিল যে ইলেকশনের পরে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে দেবে ওরা, মানে এই জাতীয় অনেক কিছু আমরা তখন শুনছিলাম। কিন্তু যা হয়েছে এটাতে তো কোনো সন্দেহ নেই যে একটা রেজিম চেঞ্জ অপারেশন প্ল্যান করে করা হয়েছিল। এটা তো প্রফেসর ইউনূস নিজেই স্বীকার করেছে আমেরিকার এক মঞ্চ থেকে, যে মেটিকুলাস প্ল্যানিং হয়েছিল, এ তো সব রেকর্ডে আছে। তো ন্যাচারালি একটা মানে সেটা একটা অন্য জিনিস যে কেন হলো, কেন হাসিনার প্রতি আমেরিকানরা এত চটে গেছিল, তাকে সরাবার জন্য তারা মানে এরকম রেজিম চেঞ্জ অপারেশন ইত্যাদি অপরচুনিটিটা হাতে নিয়ে এটা করাতে পারলো। তাতে অনেকেই ছিল, পাকিস্তানকে ওরা বলেছিল যে তোমরাও যোগ দাও, পাকিস্তান হেল্প করেছিল জামাতে ইসলামী মাধ্যমে। তো এইসব তো আছে, দিস ইজ অল হিস্ট্রি নাও। কিন্তু ক্লিয়ারলি তখন একটা দরকার ছিল যে একটা ইলেকশন করা, কাকে
হাসিনাকে তো আর আবার চান্স দেবে না, সেটা তো ওরা ডিসাইড করে ফেলেছিল। তো দ্য অনলি আদার বিএনপি ইজ দি অনলি আদার মেজর পার্টি যে সরকারে আগে ছিল, 3 বার ছিল সরকারে। তো তাই জন্যই ওরা হয়তো ধরে নিল যে এছাড়া উপায় নেই এখন, মানে যে এটা এখানে একটা ডিল না করে উপায় নেই। আর সেখানে অনেকেই আরো ভেবেছিল যে জামাতে ইসলামী যেরকম ভাবে চালাচ্ছিল মোহাম্মদ ইউনূস সরকারকে, সেটাও একটা মানে অনেকের একটু মানে কনসার্ন গ্রো করেছিল যে হাউ ইজ দিস গোয়িং টু প্রসিড ফার্দার। তো তাই জন্যই বোধহয় তখন ভাবা হয়েছিল যে দ্য বেস্ট অপশন, মানে among the options would be to have election and তারেক রহমানকে কেসগুলোকে সব ক্ষমা টমা করে দিয়ে মানে তাকে ফিরিয়ে আনা, আর তাকে বিএনপি মানে বিএনপি কে লিড করে সেই ইলেকশনে যেন লড়তে পারে। This was the deal, I think. I mean, that's how it was played out. আর তো তাই হয়েছে, আলটিমেটলি তাই হলো। আর আমেরিকানরা তো প্রফেসর ইউনূসের মানে যখন উনি ক্ষমতায় ছিলেন, তখন ওরা অনেক কিছুই করেছে, ওদেরই লোক এসে এখানে বসে আছে। এ সবাই জানে যে কারা কোন পক্ষের লোক, আর তারা তাদের ব্যাকগ্রাউন্ড কি, দিস আর অল ওয়েল নোন ফ্যাক্টস। তাই জন্য এখন দেখা যাক কি হয় আগে। এখন আমেরিকানরা মার্কিন যুক্তরাষ্ট্র আ- কোন পক্ষে খেলছে বলে মনে হচ্ছে এখন? মার্কিন যুক্তরাষ্ট্র তো দীনেশ ত্রিবেদীর সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্র মানে ট্রাম্পের বিশেষ প্রতিনিধি সার্জিও গোর ঢাকা গিয়ে দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করার আগে তো হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আসলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কারো সাক্ষাৎ পাচ্ছিলেন না। তো ওই মানে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাইছে কিনা যে ভারত বাংলাদেশ সম্পর্কটা ভালো হোক, নাকি আসলে সেটা চাইছে চাইছে না? যদি চায় তাহলে বাংলাদেশ কি আসলে সম্পর্কটাকে এমন তলানিতে নিয়ে যেতে পারে? আপনার মানে বিশ্লেষণ কি বলে? আমি মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্র আহ, বাজে সম্পর্কর জন্য কাজ করবে ভারত আর বাংলাদেশের মধ্যে। আমাদের অনেক ওভারল্যাপিং ইন্টারেস্ট আছে আমেরিকার সাথে। সেটা অনেকে বলে যে চীন তাতে চীনের ব্যাপারটা আছে। তো আমি মনে করি না যে সার্জিও গোর আহ, গিয়ে বলবে যে হ্যাঁ তোমরা ঠিক করছো, ভারতের সাথে কোনো সম্পর্ক রেখো না। আমি তো সেটা মনে করি না। তো সার্জিও গোর নিশ্চয়ই গিয়ে বলেছে যে ভাই, ভারতের সাথে কথাবার্তা বলো, অনেক কিছু করার আছে, এটা এই রিজনাল পিস কিংবা রিজনাল স্টেবিলিটির জন্য। নিশ্চয়ই সে বলেছে। আই থিঙ্ক হি ইজ কোয়াইট অ্যাক্টিভ অন দ্যাট ফ্রন্ট। তো আমি এখন যাই না ওখানে, আমি তো সেটাই ভাবছি যে আহ, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর কি প্রেশার আছে। নিশ্চয়ই প্রেশার আছে, অনেক দিক থেকেই প্রেশার আছে, তাই জন্য সে একটা সিদ্ধান্ত নিচ্ছে। যেই সিদ্ধান্তটা উনি নিয়েছে যে হাসিনাকে আর ওই আরেকজনকে যেন স্টুডেন্ট লিডার তার কিলারদের যে তারা ইন্ডিয়া পালিয়ে এসছে তাদের ফেরত না দিলে আমি ভারত সফরে যাব না, এই হলো এখনকার সিদ্ধান্ত। তো আর ওটা কেন এত তাড়াতাড়ি হবে না, কেন ট্রাডিশন প্রসেস, লিগাল প্রসেস। তো তার মানে যদি আমরা এটা ধরে নিয়ে চলি, তার মানে তারেক রহমান ভারত সফর করবেন না, কখনোই করবেন না। কেন, যতদিন না এই কেসগুলো সব ডিসাইড, তাতে তাতে কি বাংলাদেশের খুব লাভ হবে? আমি তো মনে করি না, আমাদেরও লাভ হবে না। কেন, একটা হাই লেভেল মিটিং না হলে অনেক কিছু মানে মানে ডিসিশনস, পেন্ডিং ডিসিশনস গুলো হয়তো আটকে যাবে কিংবা হবে না, কিংবা পজিটিভ যেগুলো অ্যাসপেক্টস আছে ওগুলো হয়তো মানে স্লো হয়ে যাবে, কুল হয়ে যাবে। গঙ্গা চুক্তি আছে ডিসেম্বরে নবায়ন করতে হবে, ওটার কি হবে? কেন, 96-এ যখন গঙ্গার চুক্তি হয়েছিল তখন কিন্তু লট অফ অপোজিশন ছিল মানে ইন্ডিয়াতে। তখন মানে ওপর থেকে প্রধানমন্ত্রী মানে প্রেসার দিয়ে তখন এক্সপার্টসদের বলা হলো কিনা তোমাদের একটা ফর্মুলা বার করতেই হবে,
এটা আমরা করতে চাই। এটা হয় কেন, এটা আমি নিজে, আমি আমি পার্সোনালি আমি দেখেছি যখন জর্জ বুশ ইন্ডিয়া এসেছিলেন তখন কিভাবে উনি তখন তাদের যে যে কন্ডোলিজা রাইস কিংবা স্টিভেন হ্যাডলি ওদের সাথে যে কথা বলেছিল, এগুলো এখন আমি লিখিনি কোথাও, তবে আমি নিজে মানে আমি, শুনেছি যে কিভাবে তারা, জর্জ বুশ কিভাবে বলেছিল যে ইন্ডিয়ার সাথে নিউক্লিয়ার ডিলটা করতেই হবে, তোমরা যেভাবে হোক এটাকে করতে হবে। তো এরকম ভাবে হয় কারণ ওপর থেকে যখন আসে, আর জর্জ বুশ না বললে হয়তো নিউক্লিয়ার ডিল হতো না। আমি জানি সেটা, আমি ছিলাম ওই ওখানে। তো এইরকম ভাবে ওপর থেকে ডিরেকশন দিলে মানে কাজটা তাড়াতাড়ি হয়, এটা একটা মানে মানে ওয়েল আন্ডারস্টুড ফ্যাক্টর ইন ডিপ্লোমেসি। তো আমি মনে করি তাতে হবে কি যে ঠিক আছে একটু থিতিয়ে যাবে রিলেশনশিপ, কিন্তু আমরাও কোথাও যাচ্ছি না, বাংলাদেশেও কোথাও যাবে না, জিওগ্রাফি তো ইজ ইমিউটেবল, ইট ডাজন্ট চেঞ্জ। দেখা যাক কি হয়। তো ভারত তখন হয়তো অন্যদিকে মানে মানে তার ইন্টারেস্টটা অন্যদিকে চলে যাবে কোথাও, অন্য কাজ আছে, অনেক কাজ আছে সেই দিকে ভারত করবে, বাংলাদেশের সাথেও কাজ করবে যতটা সম্ভব। আপনি আমাকে যদি আরেকটা আরেকটা প্রশ্ন আপনাকে করতেই চাই সেই ১/১১ সময়ের সূত্র ধরেই, যে বাংলাদেশে যে এই যে ভারত বিরোধিতার ব্যাপক রাজনীতির নেতৃত্ব দিলেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে, ১/১১ সময়টা মনে করে দেখেন যে উনি তো ১/১১ সরকার গঠিত হওয়ার সপ্তাহ দুয়েকেরও কম সময়ের মধ্যে বাংলাদেশে এলেন, এবং বাংলাদেশে এসে সব রাজনীতিবিদদের দুর্নীতির বিচার হতে হবে, নতুন রাজনীতি হতে হবে, এসব বলে দিল্লি চলে গেলেন। আপনার নিশ্চয়ই মনে আছে দিল্লি চলে গেলেন উনি, গিয়ে মনমোহন সিং, সোনিয়া গান্ধী, তখন তো কংগ্রেস সরকার, প্রণব মুখার্জি, সবার সাথে সাক্ষাৎ করে দিল্লি বিমানবন্দরে বসে এই ঘোষণা দিলেন যে দেশে ফিরে উনি রাজনৈতিক দল গঠন করবেন। যেদিন তিনি রাজনৈতিক দলের জন্য চিঠি দিলেন সকলকে আহ্বান জানিয়ে যে তারা যাতে যোগ দেয়, সেই চিঠিটা দিয়েই তিনি আবার চলে গেলেন কলকাতায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। মানে এত ভারত ঘনিষ্ঠ একজন মানে ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অবশেষে যখন সত্যি রাজনীতির মাঠে আসতে পারলেন, সরকার গঠন করলেন, তখন এত ভারত বিরোধিতার নেতৃত্ব দিলেন কেন? এটাই বা কি ঘটলো? 2007 সিচুয়েশন এন্ড সার্কামস্টান্সেস ওয়ার ডিফারেন্ট। আমি তখন ওনার সাথে দেখা করেছি, অনেকবার কথা বলেছি। উনি আমাকেও তাই বললেন যে এখন মানে আমি একটা পলিটিক্যাল রোল নিতে চাই, কেন দেশের এখন যেরকম অবস্থা তাতে আমি মানে একটা পলিটিক্যাল রোল নিলে দেশের ভালো হবে। তখন ওই -2 ইত্যাদি সবই চলছিল। তো আমি বললাম যে এই পার্টিটা যে আপনার ফর্ম করেছেন এটা এখন কিভাবে অর্গানাইজ করছেন। তো বললেন আমাকে যে এরকম চেষ্টা চলছে ইত্যাদি। তারপরে তো আমরা জানি কি হলো, -2 ডুবে গেল। কেন তখন আমিও তখন কিছু মানে ডিপ্লোম্যাটিক কাজ করেছিলাম, সব বলা যায় না। তবে তখন বেসিক্যালি তখন আর্মিকে বোঝানো হলো, মানে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টকে বোঝানো হয়েছিল যে এই -2 ইত্যাদি চলবে না, আপনারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করিয়ে দিন। আর আর্মি তো আর চিরকাল রুল করতে পারবে না ওখানে, কেন তাতে অনেক কিছু প্রবলেম থাকে। আমেরিকান স্যাংশনস এর ইস্যু ছিল অন মিলিটারি টেক ওভার। তো ওরা তখন যা, পরে আমি বুঝলাম, প্রবাবলি তখনই বুঝলাম যে একটা ভালো ইলেকশন ওরা করাতে চায়। তারপর দেখি ওরা সেটাই করালো, আমাদের সবাইকে ডেকে নতুন ভোটার লিস্ট হচ্ছে ওগুলো দেখা, তারপর ইলেকশনের দিন আমাদের সবাইকে নিয়ে যাওয়া যে হ্যাঁ দেখুন ইলেকশনে মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং হচ্ছে। তো আমরা বললাম ঠিক আছে, এটাই তো সবাই চেয়েছিল, তো ভালো কথা। আর তারপর তো আপনি জানেন যে
মানে তার তখন আপনারা ঠিক -2 করে ইউনূসকে মানে রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে যাওয়ার ব্যাপারটাকে সেভাবে উৎসাহিত করতে পারেন নাই তার মানে। হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক, মানে আমরা বলেছিলাম যে ঠিক আছে, আপনি পলিটিক্যাল রোল, আপনার মানে অ্যাম্বিশন আছে, তো ঠিক আছে, ফ্রি ফেয়ার ইলেকশনে আপনিও পার্টিসিপেট করুন, তারপর দেখা যাবে। কেন নোবডি স্টপড হিম, এন্ড হি, ওনাকে যারা এনকারেজ করছিল, আমেরিকানরা তো করছিল, এই আর্মিও করেছিল এনকারেজ, কারণ ওরা চাইতো -2 টা কিভাবে হবে, একটা ওয়েল নোন ফেস প্রফেসর ইউনুসকে যদি করা যায় তাহলে সুবিধে। প্রফেসর ইউনুসও তখন ইন্ডিয়াতে এসে মানে চেষ্টা করলো যে মনমোহন সিংকে উনি চিনতেন, ওনাকে গিয়ে কোথায় বোঝাবার চেষ্টা করেছেন কি আপনারা আমাকে সাপোর্ট করুন, এই -2টাকে সাপোর্ট করুন। কিন্তু ফাইনালি ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিডন্ট ওয়ান্ট টু ইন্টারফিয়ার। আমরা ভাবলাম যে এটা মানে যদি -2 করা হয়, আমাদের ওখানে মানে যারা অ্যানালিসিস করছিল তারা তারা এটা বুঝতে পারলো যে neither Awami League can BNP be removed from the politics of Bangladesh. এই এই ভুলটা যেন মানে আমরা না করি, কেন আমরা জানি তাদের ছাড়া এদেশের পলিটিক্যাল যে যে সিস্টেম আছে, মানে এটা মনে করুন যে যেন -2 ইন্ডিয়াতে যদি হয় তার মানে বিজেপি আর কংগ্রেসকে বাদ দিয়ে যেন ভারত মানে একটা বিরাট ইলেকশন করতে পারে। So we were looking at it like that, and আমাদের conclusion ছিল কি this is not feasible, -2. And এটাই কিন্তু অনেকেই মানে পশ্চিমা দেশেরও অ্যাম্বাসেডররা যারা আমার সাথে যোগাযোগ রাখতো, কথাবার্তা বলতো, এই নিয়ে আলোচনা হতো, তারাও কিন্তু এই কনক্লুশনই তাদেরও, দে হ্যাড রিচ দ্য সেম কনক্লুশন। তাই জন্যই আমি মনে করি এই তখন। কনক্লুশনে কি এখন আবার ভারত এবং পশ্চিমা দেশগুলো পৌঁছেছে বলেই কি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে ফিরবেন? আওয়ামী লীগের ওপর রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞাটা কি বহাল রাখা যাবে দীর্ঘদিনের জন্য বাংলাদেশে? সেটা আমি জানি না এখন কি হয়েছে, আমি এখন সরকার নেই, সো আই ডু নট নো। বাট পশ্চিমা দেশরা যারা খুব হিউম্যান রাইটস ডেমোক্রেসি নিয়ে চেঁচামেচি করে, তাদের সব রিপাবলিকান ইনস্টিটিউট, ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি, তারা ঘন ঘন তারা আসা যাওয়া করে। আমরা তো জানি তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড আছে, সবই আছে, সব জানি, আমাদের কাছে অনেক রিপোর্টস আছে এদের বিষয়ে। তো আমি মনে করি যে ওখানেও এখন নিশ্চয়ই লবিজ আর দেয়ার ইন ওয়াশিংটন পার্টিকুলারলি। তারা বলছে হাউ ক্যান ইউ হ্যাভ this ban on Awami League, which is the largest party in Bangladesh? এটা এই প্রশ্নটা কিন্তু সবাই করছে। তো there is a lot of discomfort with this in the West, যে যে একটা এত বড় পার্টি, একজন এত বছর ধরে তারা ক্ষমতায় ছিল, তাদের একটা রোল আছে বাংলাদেশের হিস্ট্রিতে, স্বাধীনতার আন্দোলনে, তারপর মুক্তিযুদ্ধে ইত্যাদি, তাকে আমরা বাদ দিয়ে কি করে বাংলাদেশ কে স্টেবল করা যায়, মানে দিস আর দ্য ডিসকাশন, থিঙ্ক ট্যাঙ্ক, লবিজ ইত্যাদি যারা করে, আমি সেটা মাঝে মাঝে আমিও পার্টিসিপেট করি, তো আমাকেও আমি এসব শুনি। তো আমি মনে করি এটা কিন্তু ইটস আ সোর্ড অফ ডেমোক্রেস হ্যাঙ্গিং ওভার বাংলাদেশ, যে আওয়ামী লীগকে তারা কতদিন পলিটিক্যাল ডিসকোর্সের বাইরে রাখবে। ক্ষমতা তো ইলেকশনের মাধ্যমেই হবে, যে যা পায়, এতে কোনো অসুবিধা নেই। এই একটা বিরাট প্রশ্ন রয়ে গেছে, কেন তাই জন্যে হাসিনা ফিরে যেতে চাইছে বোধহয়, কেন চাইছে অ্যানাউন্স করেছে, তাছাড়া আর কিছু বলেননি পলিটিক্যাল। বেসিক্যালি বলেছে আমি ফিরে যেতে চাই, আমি ঘোষণা দিচ্ছি যে আমি ডিসেম্বরে ফিরে যাব। কিন্তু ফিরে যাবার পর তখন কি হবে, তাকে কি করবে ইত্যাদি, এসব প্রশ্ন তো থাকবে। আর এই প্রশ্নগুলো সবাই করবে, পশ্চিমারাও করবে, আমরাও করব ন্যাচারালি, এই নিয়ে একটা ডিসকাশন তো হবেই। তো এই এখন সিচুয়েশন। তো
জানি না আগে কি হতো। আপনারা খুব সহজে পাকিস্তান দিয়ে ব্যাখ্যা করেন অনেক সময়, মানে আপনি আমাকে ক্ষমা করবেন কিন্তু আপনি এই যে বলেন পাকিস্তান পন্থীরাই নিশ্চয়ই বুদ্ধি দিচ্ছে, পাকিস্তান খুব খুশি হবে। পাকিস্তান কি দেবে বিএনপি সরকারকে, তারেক রহমান সরকারকে যে এতটা প্রভাব, বা এই বিবাদে এসব প্রশ্নেও পশ্চিমের দেশ করবে, পাশের এত বড় দেশ ভারত করবে, সেসব সুযোগ উনি দেবেন এবং বিএনপি সরকারকে একটা প্রশ্নের মুখে রাখবেন শুধু পাকিস্তানের কথা শুনে। আর পাকিস্তানেরও তো একমাত্র ভারতের জন্য একটা অস্বস্তি আর নিরাপত্তা ঝুঁকি তৈরি করা, বা আরো কোনো বড় যুদ্ধ পরিকল্পনা ছাড়া আমি বাংলাদেশে এসে ঘাঁটি গেড়ে বাংলাদেশ ভারতের সম্পর্কটা বিচ্ছিন্ন করে দেওয়ার আর কোনো কারণ দেখি না। দেখুন আমাদের যে, আমি আগেও এটা বললাম যে পাকিস্তান আগে অনেক চেষ্টা করেছিল খানিকটা, আমাদের সব জানা আছে তারা ওখানে কি করতো। তাদের স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে যদি খুব অ্যান্টি ইন্ডিয়ান করে দেওয়া যায় তাহলে তাদের সুবিধে কেন, আহ, ইন্ডিয়াকে তাহলে প্রেসারে আনতে পারে ইত্যাদি। চায়নাও সেটা মানে ওই পলিসি আছে, চায়নার খানিকটা, আমেরিকারও আছে। কেন আমেরিকা পাকিস্তানের সাথে এত ঘনিষ্ঠতা কেন, এই প্রশ্নটা আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন? ভারত এখন একটা বড় মানে ইকোনমি হয়ে যাচ্ছে, আরো বড় হবে। হ্যাঁ, আমি মনে করি ভারত একটা বড় মানে একটা পাওয়ার হিসাবে গ্রো করছে। আহ, একজন স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়াল আমাদের ওখানে রাইজিনা ডায়লগ বলে একটা হয়, এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স মতো, জিও পলিটিক্যাল, জিও ইকোনমিক্স। ওখানে একজন ভেরি সিনিয়র স্টেট ডিপার্টমেন্ট অফিসিয়াল ওপেনলি বলে গেছে দিল্লিতে যে আমরা যে ভুল চায়নার ক্ষেত্রে করেছি, যে চায়নাকে আমরা হেল্প করেছি ইকোনমিক্যালি গ্রো করতে, টেকনোলজিক্যালি গ্রো করতে, তো কেন তখন তো আমাদের কোল্ড ওয়ারের, আমরা এভরিথিং ইউজ টু সি থ্রু দ্য প্রিজম অফ দ্য কোল্ড ওয়ার, যে সোভিয়েত ইউনিয়নকে কিভাবে ক্ষতি করা যায় ইত্যাদি। তো সেই ভুলটা কিন্তু আমরা ভারতের মানে ক্ষেত্রে করব না। তার মানে আমরা ভারতকে চায়না হতে দেব না, এই কথাটা উনি ওপেনলি বলে গেছেন। তো সেটা যদি ওদের এখন পলিসি হয় তার, তাহলে তারা তো পাকিস্তানকে তো ইউজ করবেই। অনেক ধন্যবাদ পিনাক রঞ্জন চক্রবর্তী, এবং অনেক ধন্যবাদ